আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পে 97 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি নিস্তব্ধ হয়ে বসে রইল। মায়ের এমন জবাব শুনে শেষ আলোর সন্ধান নিভে গেল। তার সব থেকে বড় দুর্বলতা গ্রাস করে নিল ভয়ানকভাবে। শায়লা বেগম থতমত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। সানি নিজেকে পাগল মনে হচ্ছে এই মুহূর্তে। তার রমণীকে ছাড়া তার পক্ষে সম্ভব নয়। যখন দূরে থেকেছে তার পক্ষে ছাড়া সম্ভব হয়নি, সেখানে এতটা নিকটে এসে কিভাবে ছাড়বে। তোমা আটকে আসছে, সানির জুড়ে জুড়ে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। টকবগে যুবক রক্ত দিশাহারা হয়ে উঠল এই মুহূর্তে। তার রমণীর বিষয়ে ভয়ঙ্কর বেপরোয়া সে। শিকল যত শক্ত হবে সে তত বেপরোয়া হবে। নিজেকে সংযত করে রাখা দায়। শান্ত মানুষের বেপরোয়া রূপ ভয়ঙ্কর। তার সামান্য এক অংশ বহির্প্রকাশ ঘটালো সানি। শক্তপোক্ত ভারী দেহ, তার পেশিত ভয়াবহ জোর যেন বংশগত। রাগ জেদ যেন এ শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। এক হাতে বিশাল বড় বুট সেপ ধাক্কা মেরে ফেলে দিল সানি। বিকট আওয়াজে নিচে থাকা শাহানা বেগম আর নূরজাহান বেগম সঙ্গে সঙ্গে রায়হান খানকে কেঁপে উঠলেন। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন সোফা থেকে। শায়লা বেগমের ভাবান্তর নেই, চুপচাপ তার মতো হেঁটে আসছেন। আজ সানি আংশিক বহির্প্রকাশ ঘটালো। তার শরীরে সাগর মাইনসিক দ্বারা রক্ত বইছে। মানুষটার সঙ্গে প্রায় 11 বছর একসঙ্গে ছিলেন, চেনাটা স্বাভাবিক। যতই মান অভিমান অভিযোগ সম্পর্ক থাক, স্বামী তো ছিলেন। জোরপূর্বক হোক আর ভালোবাসেই হোক, ভালো তো বেশিই ছিলেন, যার সুখ আজও বহন করেন তিনি। রায়হান খান শাহানা বেগমকে উদ্দেশ্য করে বেশ অবাক কণ্ঠে বললেন, সানি ঘর থেকে এত কিসের আওয়াজ, কি হয়েছে? শায়লা বেগম স্পষ্ট ভাষায় জবাব দিলেন, আপনি শুনে আসুন। শায়লা বেগম আগাম বার্তা পেয়ে গেলেন, আজ তার ছেলের জন্য এই আশ্রয় ত্যাগ করতে হবে। ভাইয়ের মুখে আরও শুনতে হবে তার ব্যর্থতার গল্প। তার মৃত স্বামীকে নিয়ে নানান রকম মন্তব্য। ভুল তো কিছুই বলবে না, তার কর্মের জন্য ছোট হতে হয়। প্রতিবাদ করার মতো ভাষা দিয়ে যায়নি। শাহানা বেগম আর নূরজাহান বেগম তড়িৎ গতিতে বেরিয়ে এলেন। সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। শায়লা বেগম জবাব দেননি কারো কথার। সানির বলিষ্ঠ হাতে বড় আলমারি ফেলে দেওয়ার আওয়াজে খানবাড়ি কাঁপিয়ে তুলল যেন। ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ল ফ্লোর জুড়ে। সানি হাত কেটে গিয়েছে অনেকটা, তবে পায়ে আঘাত পেয়েছে ভালোই। বুক সেলফ মেঝেতে পড়ে গিয়ে ছোট ছোট কাচের টুকরো ছিটকে এসে বেঁধেছে পায়ে। উপরের অংশে তবে তার সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই, কোনো রকম অনুভূতি নেই। তাজা রক্ত এখনো গড়িয়ে পড়ছে মেঝেতে। ঘরে তুলপার আওয়াজ। রায়হান খান এর পিছু পিছু ছুটে এলেন শাহানা বেগম আর নূরজাহান বেগম। ঘর জুড়ে কজন মানুষই রয়েছে। নম্র ভদ্র ছেলের এমন ভয়ানক আচরণ দেখা শাহানা বেগম আর নূরজাহান বেগম কিছুটা ভয়ার্ত আর কিছুটা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চোখে মুখে আতঙ্কের ছাপ। ভিন্ন এক সানিকে দেখছে সবাই। শাইহান খান যেন 17 বছর পর তার সামনে সাগর মাইন শিকদারকে দেখছেন। এইভাবেই ভাঙচুর করে তুলে নিয়ে গিয়েছিলেন তার আদরের বোনকে, আর তার আদরের বোনের জীবন নষ্ট করে দিয়েছে। ঘরের ভেতর ঢোকায় কায়দা নেই। সানি সর্বশেষ ড্রেসিং টেবিলটা বলিষ্ঠ হাতে ধাক্কা ফেলে দিল ধাক্কা মেরে। রায়হান খান উচ্চস্বরে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, সানি কিসব পাগলাম শুরু করেছো তুমি, হ্যাঁ? রায়হান খানের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই থেমে গেল সানি। কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তার মস্তিষ্ক, তার ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে। তবু নিজেকে কিছুটা আয়ত্তে আনার যথাযথ চেষ্টা চালিয়ে গেল। দূরে দাঁড়ালো সানি। সানির চোখ জোড়া রক্তের মতো ভয়ঙ্কর লাল। ঘরে এসি চলছে, তবু ঘাম ঝরছে শরীর বেয়ে। রায়হান খান আবারও হুঙ্কার দিয়ে বলে উঠলেন, সমস্যা কি তোমার? পাগলামো শুরু করেছে কেন? এটা তোমার পাগলামো করার জায়গা না। যদি পাগলামো করতে হয় তো শিকদার বাড়িতে যাও। সানি বেশ কয়েকবার মাথা ঝাঁকালো। মস্তিষ্কে ক্রোধ নিজেকে আয়ত্ত আনার চেষ্টা করলো। সানির শরীর বেয়ে পড়া মেঝেতে টুকটুকে লাল তাজা রক্ত দেখে আঁতকে উঠলেন শাহানা বেগম আর নূরজাহান বেগম। সানি জুড়ে জুড়ে শ্বাস নিল কয়েকবার। সে একদমই শান্ত নেই এই মুহূর্তে, তবু শান্ত গলায় বলার চেষ্টা করলো, বড় মামি একটা কথা বলুন আমাকে। শাহানা বেগমের আতঙ্কে এখনও ঘরের মাঝেই রয়েছে। শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লেন তিনি। সানি শান্ত কণ্ঠে আবার বলে উঠলেন, 8 বছর বয়সে এই বাড়িতে এসেছি। এখন আমার 26 বছর বয়স। 18 বছর ধরে চিনেন আপনি। মায়ের মতো আদর স্নেহ করেছেন। সবসময় আপনি বলতেন আমার বউ রাজরানী হবে। আমার বউ রাজরানী হবেই তো। আমি আপনার দৃষ্টিতে ভালো ছেলে তো? শাহানা বেগম ভয়ার্ত দৃষ্টিতে তাকালো রায়হান খানের দিকে। সানি এবার একটু উচ্চস্বরে বলে উঠল, মামি আমার দিকে তাকান, আমি আপনার দৃষ্টিতে ভালো ছেলে? শাহানা বেগম শুকনো ঢুক গিলে হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। সানি এবার একটা গাঢ় শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলে উঠলেন, মেহেরাজের রাজ্যের রানী আমি আপনার মেয়েকে করতে চাই। আমি সত্যি আপনার মেয়েকে রানী বানিয়ে রাখবো। আপনি বড় মামাকে বলুন না ওনার মেয়েকে আমার হাতে তুলে দিতে। চাইলে পুরো দুনিয়ার মানুষকে সাক্ষী রাখুন, আমি যত্নে আগলে রাখবো আপনার মেয়েকে। শাহানা বেগম থমকে গিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। বাক্যটুকু বলতে বলতে গলা আটকে আসছে সানির। আবার অস্থির একটা শ্বাস ছাড়লো। কণ্ঠস্বর থেকে কথা বেরিয়ে আসতে চাইছে না, তবু জোরে করে আবারও ভাঙা কণ্ঠে বলতে লাগলো, মা বলতে চাইছে না, কারণ ওনার হাত বাঁধা। দীর্ঘ বছর ভাইয়ের আশ্রয়ে রয়েছে, তাই ভাইকে বলার সাহস পাচ্ছে না। ভাইয়ের কাছে ঋণী ওয়াদাবদ্ধ। শিকদার বাড়ির দরজা আজ থেকে আমার জন্য বন্ধ। সেই গায়ে মাখি না আমি। সেই হিসাব আমি চুকিয়ে নিব। আমি বাড়ি করেছি, টাকা পয়সা যা ইনকাম করেছে আপনার মেয়ে স্বাচ্ছন্দ্যে চলে যাবে। ভয় পাবেন না, আমার মৃত্যুর পর আপনার মেয়েকে এই বাড়ি থেকে কেউ বের করে দেওয়ার সাহস পাবে না। কাবিননামা হিসেবে বাড়িটাও আগে লিখে দিব আমি। রায়হান খান এত সময় ঘরের মাঝে ছিলেন। ঘর কাটতেই তিনি আর চুপ থাকতে পারলেন না।
চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের ছাপ, পুরুষালী দেহ থরথরিয়ে কাঁপছে। গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন, পিতার পরিচয় কি দিবে, বংশের পরিচয় কি দিবে, রক্তারক্তির সাথে যাদের সন্ধি। 18 বছর ধরে এই রায়হান খানকে তুমি দেখে আসছো, তুমি ভাবলে কি করে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিব? তোমার বাবা তো আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে, এখন তুমি ছেলে এসেছো আমার মেয়ের দিয়ে জীবন ধ্বংস করতে। খানবাড়ি মেয়েদের সুখের দিকে এত কেন নজর তোমাদের? 18 বছর ধরে এই বাড়ির নুন খেয়া যাচ্ছ, আবার আমাদের আচর কাটছ। আমার বাবা এই জন্য দূরে রাখতেন খানবাড়ির সন্তানদের, বোকার মতো কাজ করে ফেলেছি আমি। কাটলে তো আচর আমার কলিজাও হাত দিয়েছো তুমি। সানি একই প্রেক্ষাপটে তুলে ধরতে চাইল। খানবাড়ি মেয়ে সোচ্ছায় করা নেড়েছে। সানি আটকে গেলে আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার রমণীকে ঝামেলা ফেলতে চায় না। যা ঝড় যা বদনাম তার উপর দিয়ে যাক, গিলে ফেললো কথাটুকু। সানি বুঝতে পারলো এখানে ঠান্ডা মেজাজে কথা বললেও লাভ নেই, অন্তত রায়হান খান তাকে বুঝবে না। দীর্ঘ 18 বছরে চেনা জানা তাদের, বেহায়ার মতো কম ঘুরপাক খায়নি সে। তাই সানিও কড়া জবাব দিয়ে বসলো, আপনার বোন এখনো এই বাড়িতে রয়েছে, কিছুটা কি আপনাদের দোষ নেই? গিয়েছিলেন একবার শিকদার বাড়িতে, গিয়েছিলেন আপনার বাবা, জাননি তো আপনার বোনের সংসার যাক, জেদ টিকে থাকুক। জেদ এখনো টিকে রয়েছে, একতরফা দোষ টানছেন কেন? হিসেবে আপনার মতো এত দক্ষ না থাকলেও এতটুকু আমি বুঝি। আর জন্মসূত্র এখানে আমার হাত কোথায়? সবটার উপরওয়ালার ইচ্ছে, যদি আমার দোষ থাকে আপনি সমান দোষী। কেন আশ্রয় দিয়েছিলেন? মরে পড়ে থাকতাম রাস্তায়, আমাকে বাঁচিয়ে সমান দোষিত আপনিও। বাঁচিয়ে রেখেছেন, দোষ করেছেন, আঁচড় কেটেছি। বারবার অকৃতজ্ঞ বলেছেন, আমি অকৃতজ্ঞ হয়েছি। শক্ত গলায় চোখে চোখ রেখে কথাগুলো বলল সানি। সানি দম ছাড়লো আবারও, কপালে ডান হাতের তর্জনী আঙুল রেখে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, আর কি বলেন? আপনাকে চেনার কথা, রাইট। 18 বছর ধরে আপনাকে চিনেও যদি আপনার মেয়েকে ভালোবাসতে পারি, আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারি, তাহলে আপনার সামনে বিয়েও করতে পারি। তবে আপনার সাথে আমি কোনো টক্কর দিতে চাচ্ছি না, কারণ আমার দুজন ব্যতিক্রম থাকলেও তর্ক বিতর্ক এক। যে আপনার কলিজা সে আমারও কলিজা, দুজনের কলিজা টান পড়েছে আজ। তাহলে আসুন মীমাংসায় আসা যাক। যেহেতু আপনি বোকামি করেই ফেলেছেন, আর একটা বোকামি করেই ফেলুন। আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, কথা দিচ্ছি এই বোকামি নিয়ে আফসোস করবেন না আপনি। গর্জে ওঠা রায়হান খান আরও গর্জে উঠলেন। তার গর্জনের সঙ্গে অনবরত শুল কাঁপছিল তার। কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি, অবশ্য এতদিন তোমার আসল রূপ বেরিয়ে এলো। রায়হান খান নূরজাহান বেগমকে উদ্দেশ্য করে বললেন, শায়লা কোথায়? শায়লাকে ডেকে আনো, আজ কি মীমাংসা করব? সানি স্পষ্ট ভাষায় জবাব দিল, চেঁচাবেন না মামা, আর এখানে মাকে টানবেন না, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। সানি কপাল থেকে তর্জনী আঙ্গুল সরিয়ে নিল। সে আঙ্গুল দিয়ে মেঝেতে থাকা তাজা রক্তের দিকে আঙ্গুল ইশারা করে বলল, এই রক্ত আপনার সমস্যা তাই তো? এই রক্ত একদিন আপনি নিজের গায়ে লাগাবেন। এই রক্তের কসম কেটে বলছি মামা, ওই দিন আসবে, তুমি মরে পড়ে থাকলেও আমি তোমাকে স্পর্শ করব না। সানি ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা দিল। এবার হেরে যাওয়ার মতো টক্কর নিলেন মামা। কথায় আছে, শত্রু আর মিত্র দুজনেই মানুষ বেশি স্মরণে থাকে, আর আমি আপনার ঘরে আপনার অর্থে লালিত পালিত হওয়া শত্রু কত তো একটু বেশিই, আর আমাকে বাঁচিয়ে রাখা আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মৃতদেহ আপনার দেখার ক্ষমতা নেই। সে শত্রু মিত্র টক্কর আসবাত, আমি সন্ধি করতে চাই আপনার সাথে। জেদাজেদি করবেন না, যে জিনিসটা খুবই ভয়ঙ্কর খারাপ, ভেতরে বাইরে সব ধ্বংস করে দেয়। আমি এই বাড়ির নুন খেয়েছি, ধ্বংস চাই না, তাই সন্ধি করতে চাই। নত মস্তিষ্কে আগমন ঘটল শায়লা বেগমের। দুইজন কেউ নত হবে না, ছাড়ও দিবে না কেউ। ভয়াবহ পরিস্থিতিতে সে বার্তা জানিয়ে দিয়েছে। রায়হান খান শায়লা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই কথা দিয়েছিলি শিকদার বাড়ি ছায়া পড়তে দিবি না, আর এখানে আমার কলিজায় হাত দিয়েছে। তোর মুখের দিকে তাকে ঠাঁই দিয়েছি, আজ আমার সাথে টক্কর দিচ্ছে। তোদের আশ্রয় আর তোর ছেলেকে নিরাপত্তা দিয়ে আমি কি কোনো পাপ করেছি? আজ কি বলবি তুই? শায়লা বেগম শক্ত গলায় জবাব দিলেন, আপনি যা বলবেন তাই হবে, আপনি কথা রেখেছেন, আমিও কথা রাখতে পিছুপা হব না। রায়হান খান দ্বিগুণ শক্ত গলায় বললেন, পাখা গজিয়েছে তোর ছেলের, আমি আমার মেয়ের জীবনে কালো ছায়া চাই না। তোর ছেলেকে নিয়ে বেরিয়ে যা, আমি আমার দায়িত্ব পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন কর। সানি উচ্চস্বরে আওয়াজ করলো, এবার আমি সারাকে রেখে এক পাও নড়ব না। শায়লা বেগম সানির দিকে তাকিয়ে থতমত কণ্ঠে বলে উঠলেন, বেরিয়ে আয় সানি। সানির শক্ত চোখ জোড়া থেকে অস্ত্র গড়িয়ে পড়লো। এবার টুকরে কেঁদে উঠল আরো। শায়লা বেগম মুখ ফুরিয়ে নিলেন। রায়হান খান কঠোর হয়ে দাঁড়িয়ে আছেন। শাহানা বেগম আর নূরজাহান বেগমের আতঙ্কে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অজান্তেই। সানির এরূপ সকলের অজানা। সানি ভেঙে আসা কণ্ঠ অনুরোধ করে বলে উঠলেন, মা দয়া করে এত কঠোর হবেন না, আমি সত্যি পারবো না ওকে ছাড়া বাঁচতে। আপনি আপনার ভাইকে বলুন, আমি ওনার মেয়েকে শুধু ভালোবাসি না, আমি ওনার মেয়েতে বেঁচে আছি। আমি ওকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না মা। আপনি জানেন, যেমন তপ্ত রোদে শুকিয়ে যাওয়া এক গাছ এক ফোঁটা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে তৃষ্ণার কাতর হয়ে থাকে, আমিও তেমন করে ওর জন্য পাগল। আমি ওকে সুখে রাখবো, চোখে পলকেও আঘাত লাগতে দিব না। বুকের ভেতর সযত্নে আগলে রাখবে ওনার মেয়েকে। ও আমার শ্বাস, আমার সব কিছু। আপনারা কেউ তো নরম হন আমার উপর।
সানি হাঁটু মেরে বসে পড়ল মেঝেতে। নিস্তব্ধ ঘর জুড়ে এক যুবকের ভয়ানক আর্তনাদ। রায়হান খানের কানে পৌঁছালো, তার মন নরম হলো কিনা জানা নেই, কিন্তু তার চেহারায় কঠোরতার ছাপ নিষ্ঠুরভাবে এখনো বজায় রেখেছেন। শাহানা বেগম আর নূরজাহান বেগম অসহায়ভাবে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন শুধু। এই বিষয়ে প্রতিবাদ করার দুঃসাহস তাদের নেই। ছেলেদের আর্তনাদ ভেতর থেকে পড়িয়ে দিয়েছে, তবু মুখের কঠোরতা বজায় রাখলেন। আজ আরও ঘৃণা হচ্ছে তার স্বামীর উপর, ভয়ঙ্কর ঘৃণা হচ্ছে। শায়লা বেগম ধীর পেয়ে এগিয়ে গেলেন ভাঙা কাজগুলো বেরিয়ে। সানি অপ্রস্তুত পিঠে হাত রেখে কঠোর গলায় বলে উঠলেন, তোর পাগলামো পর্যাপ্ত হয়েছে সানি। তোরা বাবা ছেলে কি আমাকে শান্তি দিবি না? তুই আমার গর্ভে ছেলে হয়ে কিভাবে আমাকে বুঝলি না বলতো? যেই দিন তোর বাবার নামে কবুল পড়েছি সেই দিন থেকে আমার কপালে কি শান্তি হারিয়ে গিয়েছে। তুই জানিস এ সম্ভব নয়, তবু এই অবদার কেন করছিস? আমি মরে গেলে যা ইচ্ছা করিস, না থাকবো আমি, না থাকবো কোনো ওয়াদা। তোর বাবার পাপে আমি আজ পর্যন্ত বেঁচে আছি শাস্তি হয়ে, তুইও কি সেই পথে হাঁটবি? তোরা বাবা ছেলে মিলে আমার গায়ে আর কত দাগ লাগাবি বলতো? অন্তত দুনিয়ার সামনে এই দাগ লাগাস না। তোকে দুনিয়ায় এনে আমি পাপ করেছি, চুপচাপ চল সানি, আর জেদ ছাড়। না হয় এগুলো থেকে মুক্তি দে, আমি আর নিতে পারছি না। সানি আহত দৃষ্টিতে মুখ তুললেন শায়লা বেগমের দিকে। শায়লা বেগম মুখ ফিরিয়ে নিলেন। ছেলের চোখের দিকে তাকানো সাহস নেই তার। আজ অব্দি এত কঠোর ভাষা মায়ের মুখ থেকে শোনা হয়নি সানির। সানি হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে। মস্তিষ্ক যেন তার কাজ করার সকল ক্ষমতা হারিয়ে ফেলেছে, তেমনি বলিষ্ঠ দেহে সর্বশক্তি হারিয়ে ফেলেছে। শায়লা বেগম সানির বাহু ধরে টেনে তুললেন মেঝে থেকে। সানি চুপচাপ হতবাক দৃষ্টিতে এখনো তাকিয়ে রয়েছে শায়লা বেগমের দিকে, কিন্তু শায়লা বেগম একবারও তাকায়নি সানির মুখের দিকে। দুর্বল হয়ে পড়া যাবে না। সামনে পা বাড়াতে ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো সানির। তবে এর থেকে বুকের যন্ত্রণা তীব্র, রক্ত ঝরছে না। ক্ষতটা অদৃশ্য, তবু এর যন্ত্রণা যেন শ্বাসরুদ্ধকর। সানির চোখে আর অশ্রু নেই। রায়হান খানের নিকটে এসে থেমে গেল সানি। এক ভয়াবহ রক্তচক্ষু নিয়ে দৃষ্টি রাখল। এক জোড়া ঝলছে যাওয়া চোখ যেন চোখের দৃষ্টি আত্মা অব্দি কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই চোখ জোড়া রায়হান খানের চেনা মানুষটার কথা স্মৃতিচারণ হতে ঘৃণা মুখ সরিয়ে নিলেন রায়হান খান। সানি রায়হান খানের কানের নিকটে এসে অতি ধীর কণ্ঠে ছোটোখাটো হুমকি দিয়ে গেল, আমি আবার আসবো, ওই দিন হাত পাতবো না। আপনি যেমন আমার দুর্বলতার সুযোগ নিয়ে টক্কর দিলেন, এই টক্করের খেলায় আমিও শিখে গেলাম, এবার ভালোভাবে খেলবো। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।